আমি শুধু দর্শকদের একটু স্মরণ করিয়ে দেব, এই যখন পুরনিয়োগে দুর্নীতির অভিযোগটা সামনে আসে, ইডির আইনজীবী দাঁড়িয়ে আদালতে কি বলেছিলেন, যে সরকারি চাকরিতে এত দুর্নীতি হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই রাজ্যকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে ইডি কি বলেছিল, রেড চার্ট সামনে এনেছিল ইডি সূত্রে যেটা খবর পেয়েছিলাম আমরা, যে শ্রমিকের চাকরি 4 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, গাড়ি চালকের চাকরি 4 লক্ষ টাকা, সাফাই কর্মী 4 লক্ষ টাকা থেকে শুরু করে টাইপিস্টের চাকরি 7 লাখ টাকায় বিক্রি হয়েছে বলে ইডি একেবারে আদালতে দাঁড়িয়ে একটা রেড চার্ট সামনে এনেছিল। এবং তারপর আপনারা জানেন যে প্রচুর মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতা, বহু প্রভাবশালীর নাম সামনে এসেছিল। কিন্তু বিস্ময়ের যেটা জায়গা বিক্রম, যে আজকে ফাইনাল চার্জশিট জমা দিল সিবিআই, মানে তদন্ত শেষ, একজনও প্রভাবশালী মন্ত্রী বা কোনো শাসক দলের নেতার নাম নেই। দেখুন, কৃষ্ণবাবু বলছিলেন যে এটা পলিটিক্যাল ইস্যু বানানো হচ্ছে। প্রথমত এই যে মামলাগুলো হয়েছিল এগুলো কোনো পলিটিক্যাল ইস্যু না, যারা ক্যান্ডিডেট তারা নিজেরা এসে মামলা করেছিল এবং কোর্ট অর্ডার দিয়েছিল। দ্বিতীয় বিষয়টা হলো সিবিআই যখন মামলাটা নেয়, আমি এটা বলবো না যে শুরুর দিকে সিবিআই খারাপ তদন্ত করেছে, শুরুর দিকে কিন্তু সিবিআই ভালোই তদন্ত করেছে, কারণ গাজিয়াবাদে গিয়ে 22 লক্ষ ওএমআরকে তারা রিট্রাইভ করেছে ডেটা পঙ্কজ বানসালের ডেটা। সিবিআই তদন্ত করতে করতে, ইডি তদন্ত করতে করতে আমরা দেখেছিলাম তারা মিউনিসিপ্যালিটি স্ক্যামেরও তারা বিভিন্ন যারা উইটনেস তাদেরকে জেরা করে তারা পেয়েছিলেন এবং তারা মিউনিসিপ্যালিটি স্ক্যাম নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং মিউনিসিপ্যালিটি স্ক্যাম নিয়ে, রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে অনেক দূর অবধি সিবিআই এবং ইডি তদন্ত করেছিলেন। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না একটা লেভেল অবধি যাওয়ার পরে তারপরে যেন সিবিআই কোর্ট এটাও বলেছিল যে শিক্ষা দুর্নীতির সঙ্গে পুরো দুর্নীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। শুধু পুরো দুর্নীতি না, আরও পশ্চিমবাংলায় যত রিক্রুটিং এজেন্সি আছে এবং যত এক্সামিনিং বডি আছে এগুলোর মধ্যে পুরোপুরিভাবে দুর্নীতি ছেয়ে গেছে। আমরা নিজেরাও মামলা করতে গিয়ে বুঝেছিলাম এবং যেটা যেভাবে উঠে এসেছিল মামলা করার সময়, আলটিমেটলি আমরা দেখছি একটা লেভেলের পরে গিয়ে কোথায় যেন সিবিআই বা ইডি এরা কিরকম যেন হারিয়ে যাচ্ছে। এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি। আমরা আদালতের কাছে আবারও এটা নিয়ে যাব, এটা নিয়ে করবো। কিন্তু একটা জিনিস মেনলি দেখবেন, যতক্ষণ আদালত এই টোটাল তদন্তটাকে মনিটর করছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু তদন্ত বেশ গতি নিয়ে এগোচ্ছিল। তারপরে আদালতের তদন্তর মনিটরিং, কারণ আদালতে প্রচুর মামলা হয়, শুধু তো এই মামলা নিয়ে আদালত থেমে থাকবে না, প্রচুর মামলা হয়। সেখান থেকে আমরা দেখলাম ইডি বা সিবিআইটা কোথার থেকে যেন ব্যাপারগুলোকে আরও নরম করে দিল বা আরও জিনিসটাকে হালকা হয়ে গেল। কারণ এই যে এত বড় তদন্ত হয়েছে, আমি এটা বিশ্বাস করি না যে শুধু পার্থ চট্টোপাধ্যায় বা শুধু চন্দ্রনাথ সিনহা এরকম একজন দুজন মন্ত্রী এর মধ্যে, যেখানে বৃহত্তর প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিটা স্টেপে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা থেকে একদম চাকরি নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত প্রতিটা স্টেপে ইলিগ্যালিটি, প্রতিটা স্টেপে দুর্নীতি হয়েছে। এখন সিবিআই এটাকে কিভাবে প্রমাণ করবে বা কিভাবে নিয়ে যাবে। তবে এটা ঠিক যে ফাইনাল চার্জশিট হয়ে যাওয়ার পরেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে অস্ত্র যে নেই একেবারে তা নয়, ফার্দার ইনভেস্টিগেশন হয়, আমাদের আইনে সেই প্রভিশন আছে। ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই বা ইডি চালিয়ে যেতে পারে, সেটা নিয়ে কোনো মানে চার্জশিট জমা দেওয়ার পরে যে সেটা হয় না তা নয়। কিন্তু এত বড় একটা দুর্নীতি যেটা পুরো একটা জেনারেশনকে পুরো শেষ করে দেবে, একটা লেভেল অবধি সিবিআই ডেফিনেটলি তদন্ত করেছে, তা না হলে তো বা ইডি তদন্ত করেছে। কারণ 50 কোটি টাকা তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে তারা পেয়েছিলেন। কিন্তু তারপরে তদন্তটা, তারপরে স্টেপটা কি হলো সেটাই কিন্তু আমাদের কাছে প্রশ্ন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.